ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের শেখাবো বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মোডালস দিয়ে কিভাবে কোয়েশ্চেন তৈরি করতে হয়। ক্লাসটা মূলত বেসিক লেভেল স্টুডেন্টের জন্য, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক, কারণ তোমরা সিম্পল সেন্টেন্স সহজেই তৈরি করতে পারো, কিন্তু সেই সিম্পল সেন্টেন্সকে যখন কোয়েশ্চেন ফর্মে পরিণত করতে যাও তখনই কনফিউজড হয়ে যাও। আমি প্রথমে কিছু বাক্য দেখাচ্ছি, আর সেই বাক্যগুলোকে প্রশ্নে রূপান্তর করে দেখাবো কোথায় তোমরা ভুলটা করো। যেমন দেখো, ইউ আর ইন্টেলিজেন্ট, এটা হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট। এই বাক্যটাকে আমরা যদি কোশ্চেন ফর্মে পরিণত করি, আমরা জেনারেলি কি করি, আমরা এই সাবজেক্ট আর ভার্বটাকে ইনভার্ট করে দিই। তার মানে এই আরটা ইউ এর জায়গায় আনি আর ইউটা আর এর জায়গায় আনি। আমরা এভাবে করি, আর ইউ ইন্টেলিজেন্ট, এই বাক্যটা সঠিক। এবারে এই বাক্যটা দেখো, আই হ্যাভ আ কার, এই বাক্যটাকে কোয়েশ্চেন ফর্মে চেঞ্জ করলে কি হবে, এই সাবজেক্ট আর ভার্বটা ইনভার্ট হয়ে যাবে। তাহলে দেখো হয়ে যাবে হ্যাভ আই আ কার। এই বাক্যটা কিন্তু রং। মডার্ন ইংলিশে এই ধরনের স্ট্রাকচার অ্যাকসেপ্টেবল নয়। তাহলে সঠিকটা কি হবে, সঠিকটা হবে ডু আই হ্যাভ আ কার, এই বাক্যটা সঠিক। আবার দেখো, সি হ্যাজ আ কার, কোশ্চেন ফর্মে চেঞ্জ করলে কি হওয়া উচিত, হ্যাজ সি আ কার, কিন্তু এই বাক্যটা ভুল। তাহলে সঠিকটা কি হবে, ডাজ সি হ্যাভ আ কার, এই বাক্যটা সঠিক। এখন প্রশ্ন হচ্ছে কেন এমন হলো, প্রথমটার ক্ষেত্রে নিয়ম আলাদা, আবার দ্বিতীয় আর তৃতীয় বাক্যটাকে কোশ্চেন ফর্মে চেঞ্জ করার সময় ডু ডাজ এগুলো এলো। কারণটা হচ্ছে সব ভার্ব একই রকম আচরণ করে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবার রুলটা দেখো, all main verbs except be verbs need a helping verb do, does, did to form questions in the simple present and simple past. যদি কোনো বাক্য সিম্পল প্রেজেন্ট অথবা সিম্পল পাস্টে থাকে, তাহলে সেই বাক্যকে প্রশ্ন তৈরি করার জন্য সমস্ত মেন ভার্ব একমাত্র বি ভার্ব ছাড়া হেল্পিং ভার্বের প্রয়োজন হয়। সেই হেল্পিং ভার্বগুলো কি কি, ডু, ডাজ, ডিড। তোমরা জানো সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট এমনই টেন্স যেখানে শুধু মেন ভার্ব থাকে, এর সাথে কোনো হেল্পিং ভার্ব থাকে না। যে কোনো সিম্পল সেন্টেন্স যদি সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্টে থাকে, তাহলে প্রশ্ন তৈরি করার সময় অতিরিক্ত হেল্পিং ভার্বের প্রয়োজন হয়। সেই হেল্পিং ভার্বগুলোই হলো ডু, ডাজ, ডিড। ব্যতিক্রম হচ্ছে বি ভার্ব। বি ভার্ব যদি মেন ভার্ব হিসেবে থাকে, তবে প্রশ্ন তৈরি করার সময় ডু, ডাজ, ডিড এগুলোর প্রয়োজন হয় না। এখন তোমরা প্রশ্ন করতে পারো, সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট ছাড়া বাকি টেন্সগুলোর ক্ষেত্রে কি হবে। বাকি টেন্সগুলোতে হেল্পিং ভার্ব অলরেডি থাকে, তাই এদের ক্ষেত্রে প্রশ্ন তৈরি করার সময় ডু, ডাজ, ডিড এগুলোর দরকার হয় না। এবার আমরা বি ভার্ব দিয়ে কিছু কোয়েশ্চেন তৈরি করব। আগেই বলেছি বি ভার্ব দিয়ে প্রশ্ন তৈরি করার সময় কোনো ডু, ডাজ, ডিডের প্রয়োজন হয় না, জাস্ট সাবজেক্ট আর ভার্বকে ইনভার্ট করতে হয়। যেমন দেখো, আই অ্যাম রেডি, প্রশ্ন তৈরি করলে জাস্ট এই সাবজেক্ট আর বি ভার্বটা ইনভার্ট হয়ে যাবে। তাহলে হয়ে গেল এম আই রেডি। আবার দেখো, হি ইজ ইয়োর ব্রাদার, প্রশ্ন তৈরি করলে হয়ে যাবে ইজ হি ইয়োর ব্রাদার। দে আর স্টুডেন্টস, প্রশ্ন তৈরি করলে আর দে স্টুডেন্ট, দেখো এখানে প্লুরাল সাবজেক্ট, তার জন্য দেখো এখানে প্লুরাল ভার্ব এসছে। পরেরটা দেখো, সি ওয়াজ অ্যাবসেন্ট, হয়ে যাবে ওয়াজ সি অ্যাবসেন্ট। তারপর দেখো, উই ওয়ার লেট, হয়ে গেল ওয়ার উই লেট। নেক্সট দেখো, আই অ্যাম নট লেট, এটা দেখো নেগেটিভ স্টেটমেন্ট। প্রশ্ন তৈরি আমরা দুভাবে করতে পারি। এভাবে করতে পারি, অ্যাম আই নট লেট, জাস্ট এই বি ভার্বটাকে সাবজেক্টের আগে করে দেওয়া হলো। কিংবা আরেকভাবে করা যায়, আরেন্ট আই লেট, এক্ষেত্রে কিন্তু অ্যাম নট দেওয়া যাবে না, এভাবে করতে হবে আরেন্ট আই লেট। পরেরটা দেখো, হি ইজ নট রেডি, দুভাবে করা যেতে পারে। এভাবে করতে পারো, ইজ হি নট রেডি। আবার আরেকভাবে করতে পারো, ইসন্ট হি রেডি, এই নটটাকে আমরা এই ইসের পরে বসিয়ে দিলাম আর শর্ট ফর্ম দেওয়া হলো। এবার আমরা দেখব হ্যাভ ভার্ব দিয়ে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়। হ্যাভ ভার্ব দিয়ে প্রশ্ন তৈরি করলে
ডু ডাজ ডিডের প্রয়োজন হয়। এর স্ট্রাকচার কেমন হয়? ডু ডাজ ডিড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ, এই জায়গায় সবসময় হ্যাভ বসবে, প্লাস অবজেক্ট। এক্সাম্পল দেখো, সি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে। প্রশ্ন করলে কি হবে? তার কি একটা গাড়ি আছে? অনুবাদ হয়ে গেল, ডাজ সি হ্যাভ আ কার। এখানে সাবজেক্টটা লক্ষ্য করো, দেখো সিঙ্গুলার সাবজেক্ট, তার জন্য দেখো এখানে সিঙ্গুলার ভার্ব এসছে, ডাজ। পরেরটা দেখো, দে হ্যাভ মানি, তাদের টাকা আছে। প্রশ্ন করলে কি হবে? তাদের কি টাকা আছে? হয়ে গেল, ডু দে হ্যাভ মানি। দেখো এখানে ডাজ বসেছে, এখানে ডু, কেন? যেহেতু এখানে প্লুরাল সাবজেক্ট, তার জন্য দেখো এখানে প্লুরাল ভার্ব বসেছে। তবে এই জায়গায় সবসময় হ্যাভ বসবে। হ্যাভ হচ্ছে হ্যাভ ভার্বের বেস ফর্ম। পরেরটা দেখো, সি হ্যাড আ কার, তার একটা গাড়ি ছিল। দেখো পাস্টে রয়েছে, সিম্পল পাস্টে রয়েছে। কি হবে? ডিড সি হ্যাভ আ কার, তার কি একটা গাড়ি ছিল? দেখো এখানে যেহেতু সিম্পল পাস্টে রয়েছে, তার জন্য দেখো এখানে ডিড বসলো, কিন্তু এই জায়গায় সবসময় হ্যাভ বসবে। পরেরটা দেখো, দে হ্যাড টাইম, তাদের সময় ছিল। দেখো এটাও সিম্পল পাস্টে রয়েছে। প্রশ্ন করলে হয়ে যাবে, তাদের কি সময় ছিল? হয়ে গেল, ডিড দে হ্যাভ টাইম। আবার দেখো, সি উইল হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকবে। দেখো উইল হ্যাভ ফিউচার ইনডেফিনিট টেন্সে রয়েছে। প্রশ্ন করলে কি হবে? তার কি একটা গাড়ি থাকবে? দেখো উইল সি হ্যাভ আ কার, এক্ষেত্রে লক্ষ্য করো হ্যাভের সাথে দেখো হেল্পিং ভার্ব রয়েছে উইল। আগেরগুলোতে আমরা কি দেখেছিলাম? হ্যাভ শুধু একা ছিল, তার জন্য ডু ডাজ ডিড এগুলো এলো। কিন্তু হ্যাভের সাথে দেখো এখানে হেল্পিং ভার্ব রয়েছে, তার জন্য এখানে ডু ডাজ ডিড বসালে হবে না, এখানে এই হেল্পিং ভার্বটাই বসাতে হবে। উইল বসে গেল, উইল সি হ্যাভ আ কার। এবার পরেরটা দেখো, দে উইল হ্যাভ টাইম, তাদের সময় থাকবে। প্রশ্ন করলে কি হবে? তাদের কি সময় থাকবে? এটাও দেখো ফিউচার ইনডেফিনিট টেন্সে রয়েছে, হয়ে যাবে উইল দে হ্যাভ টাইম। এবার নেগেটিভ দিয়ে কোয়েশ্চেন ফরমেশন দেখো, সি ডাজ নট হ্যাভ আ কার। নেগেটিভ বাক্যকে আমরা দুই পদ্ধতিতে প্রশ্নে রূপান্তর করতে পারি। এক, আমরা এই যে অতিরিক্ত হেল্পিং ভার্ব এসছে ডাজ, এটাকে আমরা বাক্যের শুরুতে আনতে পারি। আর একটা হচ্ছে এই হেল্পিং ভার্ব সমেত এই নটটাকে বাক্যের শুরুতে আনা। প্রথমটা দেখো, ডাজ সি নট হ্যাভ আ কার, এক্ষেত্রে কি করা হলো? এই যে অতিরিক্ত হেল্পিং ভার্ব রয়েছে ডাজ, এই ডাজটাকে বাক্যের শুরুতে রাখা হলো, বাকিটা যেমন ছিল তেমন বসে গেল। আর আরেকটা হচ্ছে ডাজেন্ট সি হ্যাভ আ কার। লক্ষ্য করো এখানে দেখো ডাজ নট, এই দুটোকেই বাক্যের শুরুতে রাখা হলো, সেটাকেই শর্ট ফর্মে রেখা হয়েছে ডাজেন্ট। এবার পরেরটা দেখো, দে ডু নট হ্যাভ মানি। দেখো এটাকে আমরা দুই পদ্ধতিতে করতে পারি। প্রথমে হচ্ছে এই ডুটাকে বাক্যের শুরুতে আনতে পারি, এভাবে করতে পারি, ডু দে নট হ্যাভ মানি। আবার দ্বিতীয় পদ্ধতিতে আমরা ডু নট একসাথে বাক্যের শুরুতে রাখতে পারি, এভাবে করতে পারি, ডোন্ট দে হ্যাভ মানি। পরেরটা দেখো, সি ডিড নট হ্যাভ আ কার। দেখো পাস্টে রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা এই ডিডটাকে বাক্যের শুরুতে আনতে পারি, এভাবে করতে পারি, ডিড সি নট হ্যাভ আ কার। আবার আমরা এই ডিড নট একসাথে বাক্যের শুরুতে রাখতে পারি, এভাবে করতে পারি, ডিডন্ট সি হ্যাভ আ কার। পরেরটা দেখো, সি উইল নট হ্যাভ আ কার। এক্ষেত্রে লক্ষ্য করো উইল হ্যাভ, দেখো ফিউচার ইনডেফিনিট টেন্সে রয়েছে। আর এক্ষেত্রে লক্ষ্য করো হ্যাভের সাথে দেখো হেল্পিং ভার্ব রয়েছে উইল। এক্ষেত্রে কিন্তু ডু ডাজ ডিড এগুলো আনলে হবে না, এই উইলকেই আমাদের বাক্যের শুরুতে রাখতে হবে। তাহলে প্রথমে আমরা এই উইলটাকে বাক্যের শুরুতে আনতে পারি, তাহলে কি হবে? উইল সি নট হ্যাভ আ কার। আবার আমরা উইল নটকে একসাথে বাক্যের শুরুতে রাখতে পারি, এভাবে করতে পারি, ওন্ট, অর্থাৎ উইল নট এর শর্ট ফর্ম হচ্ছে ওন্ট সি হ্যাভ আ কার। নেক্সট দেখো, সি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক। দেখো হ্যাজ ফিনিশড প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। এক্ষেত্রে লক্ষ্য করো এখানে হ্যাজ দেখো হেল্পিং ভার্ব রূপে ইউজ হয়েছে। আগেরগুলোতে আমরা দেখেছি হ্যাজ হ্যাভ হ্যাড মেন ভার্ব রূপে বসেছিল, কিন্তু এক্ষেত্রে হ্যাজ হেল্পিং ভার্ব রূপে বসেছে। এক্ষেত্রে প্রশ্ন তৈরি করার সময় এই হেল্পিং ভার্বটাই বাক্যের শুরুতে চলে আসবে। তাহলে কি হবে? হ্যাজ সি ফিনিশ দ্য ওয়ার্ক। এক্ষেত্রে ডু ডাজ ডিডের প্রয়োজন হবে না, যেহেতু এখানে হেল্পিং ভার্ব রয়েছে। পরেরটা দেখো, সি হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক। দেখো হ্যাড কমপ্লিটেড পাস্ট পারফেক্টে রয়েছে।
একইভাবে এই হ্যাডটা বাক্যের শুরুতে চলে আসবে। তাহলে হয়ে গেল হ্যাড সি কমপ্লিটেড দ্য টাস্ক। এবার নেগেটিভ সেন্টেন্স দেখো, সি হ্যাজ নট ফিনিশ দ্য ওয়ার্ক। এক্ষেত্রে আমরা দুভাবে করতে পারি। এক হচ্ছে এই হ্যাশটাকে বাক্যের শুরুতে আনতে পারি, এভাবে করতে পারি হ্যাজ সি নট ফিনিশ দ্য ওয়ার্ক। আবার এই হ্যাজ নটকে একসাথে এই সাবজেক্টে আগে করে দিতে পারি, এভাবে করতে পারি হ্যাজেন্ট অর্থাৎ হ্যাজ নট সি ফিনিশ দ্য ওয়ার্ক। এবারে ডু ভার্ব দিয়ে আমরা কিছু প্রশ্ন দেখব। এক্ষেত্রেও প্রশ্ন তৈরি করার সময় ডু, ডাজ, ডিড এগুলোর প্রয়োজন হয়। অবশ্যই ভার্বটা সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্টে থাকতে হবে। এর স্ট্রাকচার কেমন হয়? ডু, ডাজ, ডিড প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব। এই জায়গায় সবসময় বেস ভার্ব বসবে, তারপরে বাকি অংশ। এক্সাম্পল দেখো, সি প্লেস ক্রিকেট। এখানে দেখো সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব রয়েছে। যেহেতু এখানে সিঙ্গুলার ভার্ব রয়েছে তার জন্য আমাদের ডাজ আনতে হবে। তাহলে কি হবে? ডাজ সি প্লে ক্রিকেট। এর স্ট্রাকচারটা লক্ষ্য করো, দেখো প্রথমে ডাজ বসলো, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, আর এই ভার্বের হচ্ছে অবজেক্ট। ডাজ সি প্লে ক্রিকেট। এবার পরেরটা দেখো, ইউ লাইক টি। দেখো এখানে প্লুরাল ভার্ব রয়েছে, তার জন্য আমাদের ডু আনতে হবে। তাহলে দেখো কি হবে? ডু ইউ লাইক টি। তারপর দেখো সি ওয়েন্ট হোম। প্রশ্ন করলে কি হবে? ডিড সি গো হোম। লক্ষ্য করে দেখো ওয়েন্ট সিম্পল পাস্টে রয়েছে, তার জন্য দেখো এখানে ডিড বসানো হলো, কিন্তু এই জায়গায় দেখো সবসময় ভার্বের বেস ফর্ম বসাতে হবে। গো হচ্ছে ভার্বের বেস ফর্ম, তার জন্য এখানে গো বসলো। এই জায়গায় কখনোই ইএস বা কোনো অন্য কোনো টেন্স হবে না। তো পরেরটা দেখো, হি ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে লক্ষ্য করো সিম্পল পাস্টে রয়েছে, তার জন্য ডিড আনতে হবে। তাহলে দেখো ডিড হি ফিনিশ দ্য ওয়ার্ক। তারপর দেখো সি ডাজ নট প্লে ক্রিকেট। দেখো নেগেটিভ সেন্টেন্স দুভাবে করা যেতে পারে। এক, এই ডাজকে সাবজেক্টে আগে আনতে হবে, না হয় এই ডাজ নট এই পুরোটাই সাবজেক্টে আগে আনতে হবে। তাহলে দেখো ডাজ সি নট প্লে ক্রিকেট। আবার আমরা করতে পারি ডাজন্ট সি প্লে ক্রিকেট। পরেরটা দেখো সি ডিড নট গো হোম। দুভাবে করা যেতে পারে। এই ডিডকে আমরা বাক্যের শুরুতে আনতে পারি, তাহলে হয়ে গেল ডিড সি নট গো হোম। পরেরটা দেখো ডিডন্ট সি গো হোম। এবার আমরা মোডাল ভার্ব দিয়ে কিছু কোয়েশ্চেন ফরমেশন দেখব। মোডাল ভার্ব মাত্রই হেল্পিং ভার্ব হয়, মেন ভার্বের সাথে থাকে, তাই প্রশ্ন তৈরি করার সময় মোডাল ভার্বটাই বাক্যের শুরুতে চলে যায়। যেমন দেখো দে শুড স্টাডি। এখানে দেখো শুড হচ্ছে মোডাল ভার্ব আর স্টাডি হচ্ছে মেন ভার্ব। প্রশ্ন করার সময় এই মোডাল ভার্বটা সাবজেক্টের আগে চলে যাবে, তাহলে হয়ে গেল শুড দে স্টাডি। আবার দেখো ইউ মাস্ট ফিনিশ ইট। একইভাবে দেখো মাস্ট হচ্ছে মোডাল ভার্ব, ফিনিশ হচ্ছে মেন ভার্ব, এই মাস্টটা সাবজেক্টে আগে চলে যাবে, তাহলে হয়ে গেল মাস্ট ইউ ফিনিশ ইট। নেক্সট দেখো সি মাইট হ্যাভ বিন ওয়াচিং টিভি। এখানে লক্ষ্য করো মাইট হচ্ছে মোডাল ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ব, আবার দেখো হ্যাভও হেল্পিং ভার্ব, বিনও হেল্পিং ভার্ব, আর ওয়াচিং হচ্ছে মেন ভার্ব। প্রশ্ন করার সময় এই প্রথম হেল্পিং ভার্ব অর্থাৎ মোডাল ভার্বটা সাবজেক্টের আগে চলে যাবে। তাহলে দেখো প্রশ্নটা হয়ে গেল মাইট সি হ্যাভ বিন ওয়াচিং টিভি। এবার মোডাল ভার্বের নেগেটিভ ফর্ম দিয়ে কোয়েশ্চেন ফরমেশন দেখো। দেখো সি ক্যান নট সুইম। এটাকে আমরা দুভাবে প্রশ্নে রূপান্তর করতে পারি। এক হচ্ছে এই ক্যানটাকে সাবজেক্টে আগে নিয়ে যেতে পারি, কিংবা এই ক্যান নট এই পুরোটাই সাবজেক্টের আগে নিয়ে যেতে পারি। তাহলে দেখো প্রথম পদ্ধতিতে ক্যান সি নট সুইম। আবার আমরা করতে পারি কান্ট সি সুইম। পরেরটা দেখো দে শুড নট গো। তাহলে প্রথমটা কি হবে? শুড দে নট গো। আবার আমরা করতে পারি শুডন্ট দে গো। সবশেষে সেমি মোডাল দিয়ে আমরা কিছু কোশ্চেন ফরমেশন দেখব। সেমি মোডাল ভার্ব দিয়ে প্রশ্ন তৈরি করার ক্ষেত্রেও ডু, ডাজ, ডিড এগুলোর প্রয়োজন হয়, যদিও এর ব্যতিক্রম আছে। যেমন দেখো সি হ্যাজ টু ওয়ার্ক হার্ড। এখানে দেখো সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, তার জন্য আমাদের ডাজ আনতে হবে। তাহলে দেখো ডাজ সি হ্যাভ টু ওয়ার্ক হার্ড। আবার দেখো হি হ্যাড টু গো ইয়েস্টারডে। এখানে লক্ষ্য করো হ্যাড দেখো সিম্পল পাস্টে আছে, তার জন্য আমাদের ডিড আনতে হবে। তাহলে কি হবে? ডিড হি হ্যাভ টু গো ইয়েস্টারডে। আবার দেখো সি নিডস টু স্টাডি। দেখো নিড এখানে সেমি মোডাল ভার্ব হিসেবে ইউজ হয়েছে।
সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, তার জন্য ডাজ আনতে হবে। তাহলে কি হবে, ডাজ সি নিড টু স্টাডি। এক্ষেত্রে লক্ষ্য করো এখানে শুধু নিড বসবে। এবার পরেরটা দেখো, হি ইউজ টু প্লে ফুটবল। এখানে লক্ষ্য করো ইউজ টু দেখো পাস্টে রয়েছে, তার জন্য আমাদের ডিড আনতে হবে। কি হবে, ডিড হি ইউজ টু প্লে ফুটবল। নেক্সট দেখো, ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা। এখানে দেখো হ্যাড বেটার হচ্ছে সেমি মোডাল ভার্ব। হ্যাড বেটারের ক্ষেত্রে প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে একটু অন্যরকম হয়, এই হ্যাডটাকে সাবজেক্টের আগে নিতে হয়। এভাবে হয়, হ্যাড ইউ বেটার টেক অ্যান আমব্রেলা, এক্ষেত্রে ডু ডাজ ডিড লাগে না। পরেরটা দেখো, হি ডেয়ার্স টু স্পিক। এখানে দেখো ডেয়ার্স সেমি মোডাল ভার্ব হিসেবে ইউজ হয়েছে। দেখো সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, তার জন্য আমাদের ডাজ আনতে হবে। তাহলে কি হবে, ডাজ হি ডেয়ার টু স্পিক। ক্লাসটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।